মহারাজ আমাকে হুমকি দিচ্ছে যে যদি আমি দশম ভাইকে না মারি তাহলে সে তোমাকে মেরে ফেলবে। তখন হেসুর ওই পুরনো কথা মনে পড়ে যে চতুর্থ রাজকুমারী সবাইকে মেরে ফেলবে। এই জন্য সে বলে না যে দশম রাজকুমার আমার কাছে লুকিয়ে আছে। দশম রাজকুমারের স্ত্রী তার বাবা সেনাপতির সাথে শেষবার দেখা করতে চেয়েছিল, কিন্তু হেসু মানা করে দেয়, কারণ সে ভয় পাচ্ছিল যে যদি চতুর্থ রাজকুমার জানতে পেরে যায়। রাজকুমারের স্ত্রী হেসুকে জিজ্ঞাসা করে, তোমার তো চতুর্থ রাজকুমারের সাথে এত ভালো সম্পর্ক, তাহলে তুমি তাকে বিশ্বাস কেন করছো না? তখন হেসু তার করা ভুলের জন্য অনুতপ্ত হয় আর সে রাজকুমারকে সত্যি বলার জন্য চলে যায়, কিন্তু রাজকুমারকে পায় না। তাই সে রাজকুমারের জন্য চিঠি লিখে আসে। আসলে হেসু চাচ্ছিল যে সব ভাই সুরক্ষিত থাকুক আর কেউ একে অপরের সাথে লড়াই না করুক, কিন্তু চতুর্থ রাজকুমারের মনে হয় হেসু তাকে ভরসা করতে পারছে না, আর এই কারণে 7 নম্বর ভাই মারা গেছে। এই কারণে কষ্ট পেয়ে সে হেসুর সাথে সম্পর্ক শেষ করে দেয়, কারণ সে চাচ্ছিল না মহারাজ তার দুর্বলতার সুযোগ নিক। পরের দিন মহারাজ চতুর্থ রাজকুমারকে শহরের নতুন মহল বানানোর জন্য পাঠিয়ে দেয়। সে চলে যাওয়ার পর সপ্তম রাজকুমার মহারাজকে ওই ভাঙা তীর দেখায় যেটা তৃতীয় রাজকুমারে লেগেছিল। মহারাজের আবারও তার ভাইয়ের কথা মনে পড়তে শুরু করে আর সে সব জায়গায় তার ভাইয়ের চিৎকার শুনতে পায়। হেসুর মনে হয় শহর ছেড়ে যাওয়ার আগে রাজকুমার তার সাথে অবশ্যই দেখা করতে আসবে, কিন্তু সে আসে না। দিন এভাবেই চলে যায়। দেখতে দেখতে 3 বছর কেটে যায়, কিন্তু হেসু এখনও পর্যন্ত অপেক্ষা করছিল। একদিন তার দাসী এসে হেসুকে বলে, আপনার পুরনো ফ্রেন্ড এসেছে। এই কথা শুনে হেসুর মনে হয় রাজকুমার এসেছে, কিন্তু দৌড়ে গিয়ে দেখে সেখানে সপ্তম রাজকুমার দাঁড়িয়ে আছে। সে হেসুর সাথে দেখা করতে মহলে এসেছিল। সে হেসুকে বলে, চতুর্থ রাজকুমারও ফিরে এসেছে, সে কি তোমার সাথে দেখা করতে আসেনি? তখন হেসু জানতে পারে যে রাজকুমার ফিরে এসেছে, কিন্তু তার সাথে দেখা করতেই আসেনি। ওইদিকে রাজকুমার তার করা পাপের জন্য পাগল হয়ে যাচ্ছিল, তাই সে উপরওয়ালার কাছে ক্ষমা চায়, কিন্তু সেখানেও শুধু সে তার ভয়ের চিৎকারই শুনতে পায়। একদিন যখন হেসু মহারাজকে চাপান করাতে যায়, তখন 3 বছর পর চতুর্থ রাজকুমারকে দেখে। মহারাজ কাজের বেখেয়ালি দেখে রেগে যায় আর সে হেসুর হাত মুচড়ে ধরে আর রাজকুমারকে হুমকি দেয় যে যদি মানুষ কম থাকে তাহলে সবাইকে কাজে লাগিয়ে দাও। এদিকে হেসু হাতের ব্যথায় ছটফট করছিল। এটা দেখে সপ্তম রাজকুমার এগিয়ে যেতে চায়, কিন্তু অষ্টম রাজকুমার তাকে থামায়। তখন চতুর্থ রাজকুমার তাড়াতাড়ি মাথা নিচু করে প্রমিস করে যে সে তাড়াতাড়ি কাজ করে দেবে। তখন গিয়ে মহারাজ হেসুর হাত ছেড়ে দেয়। এই 3 বছরে হেসু রোজ ওই কবিতায় লিখত যেটা রাজকুমার তাকে দিয়েছিল। পরের দিন রাজকুমার ওই বাগানে যায় যেখানে সে আর হেসু আগে দেখা করত। তখন রাজকুমারের পুরনো স্মৃতিগুলো মনে পড়ে আর তার চোখে পানি চলে আসে। ঠিক তখনই সেখানে হেসু আসে। ওইদিকে মহারাজও সেখানেই ছিল আর সে দেখতে চাচ্ছিল যে রাজকুমারের মনে এখনও হেসুর জন্য ভালোবাসা আছে নাকি নেই। তাই মহারাজ হঠাৎ করে হেসুর দিকে নিশানা করে তীর চালিয়ে দেয়। সাথে সাথে রাজকুমার হেসুকে বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়ে আর তখন তীরটা রাজকুমারের কাঁধ ভেদ করে বেরিয়ে যায়। এরপর রাজকুমার সোজা হয় আর হেসুর দিকে না তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর হেসু ওই তীর তুলে আনে আর সিদ্ধান্ত নেয় যে সে রাজকুমারের সাথে দেখা করতে তার ঘরে যাবে। হেসু তার জীবন বিপদের মুখে ফেলে রাজকুমারের ঘরে যায় আর দেখে রাজকুমারের ক্ষত অনেক গভীর ছিল। তখন হেসু কান্না করে আর তার ক্ষত জায়গায় পট্টি পরিয়ে দেয়। রাজকুমারের মনে হয় সে কোনো স্বপ্ন দেখছে। পরের দিন সকালে যখন তার ঘুম ভাঙে আর সে জেগে ওঠে, তখন সে দেখে হেসু তার বিছানার পাশেই ঘুমিয়ে আছে। চতুর্থ রাজকুমার হেসুর কাছে গিয়ে হেসুকে স্পর্শ করতে চায়, কিন্তু সে তার ভাবনাগুলোকে আটকে রাখছিল। হেসু জেগে ওঠার সাথে সাথেই রাজকুমার বলে, এখান থেকে চলে যাও, এটা তোমার জন্য সঠিক জায়গা না। তখন হেসু তার চোখের দিকে তাকিয়ে বলে, আমি আপনাকে ভালোবাসি। আমি আমার জীবন বিপদের মুখে ফেলে শুধু এটা জানতে এসেছি যে আপনিও কি আমাকে ভালোবাসেন। তখন চতুর্থ রাজকুমার তার কাছে এসে তাকে জড়িয়ে ধরে আর কিস করে। 3 বছরের দূরত্ব অবশেষে শেষ হয়। দুজনে আবারও একসাথে ছিল, একসাথে খাবার খেত আর ভবিষ্যতের স্বপ্ন দেখত। তখনই একদিন ওই আঙ্কেল এসে বলে, এখন আক্রমণ করার সঠিক সময়। মহারাজের অবস্থা খুবই খারাপ ছিল। সে জিন ভূতের ভয়ে ছায়া দেখলেও ভয় পেত। তখন হেসু রাজকুমারকে জিজ্ঞাসা করে, আপনি কি আসন ছেড়ে দিতে পারবেন? তখন চতুর্থ রাজকুমার বলে, যদি আমি রাজা না হই তাহলে আমাদের ভাইয়ের মধ্যে লড়াই থামবে না। আমাকে নিজের আর তোমাকে সুরক্ষিত রাখার জন্য রাজা হতেই হবে। পরের দিন রাতে রাজকুমার মহলে মহারাজকে ভয় দেখানোর জন্য ভয়ানক ছায়ার অভিনয় করে। মহারাজ এতটাই ভয় পেয়েছিল যে জানালার বাইরে ছায়া দেখে ভয়ে বেহুশ হয়ে পড়ে যায়। পরের দিন যখন হেসু তাকে চা দিচ্ছিল তখন তার হাত কাঁপছিল। এটা দেখে মহারাজের সন্দেহ হয় যে সে চায়ে হয়তো বিষ মিশিয়েছে। এরই মধ্যে চতুর্থ রাজকুমার সেনাদের সাথে নিয়ে মহল আক্রমণ করতে আসে। যে সে মহল আক্রমণ করতেই যাবে তখনই মহলের বড় দরজা নিজে থেকেই খুলে যায়। রাজকুমারী ধোঁকা দেওয়ার জন্য নিজেই দরজা খুলে দিয়েছিল।
ওইদিকে মহারাজও বুঝতে পেরেছিল যে তার সমস্ত সময় শেষ হতে চলেছে, তাই সে হেসুকে জিজ্ঞাসা করে যে তুমি কাকে রাজা বানাতে চাও। বাইরে চতুর্থ রাজকুমার আক্রমণ করেছে, তখন মহারাজ ওসিয়াত সহ হাতে নিয়ে সেখানেই মারা যায়। চতুর্থ রাজকুমার ভেতরে এসে ওই ওসিয়াত দেখে আর ছিঁড়ে ফেলে। চতুর্থ রাজকুমার এখন রাজা হয়েছে। হেসু তাকে দেখে ভাবে যে ইতিহাসে তাকে কুর রাজা কুয়াং জং বলা হয়েছে, কিন্তু আমি তাকে সেরকম হতে দেব না। রাতে রাজকুমার হেসুকে বলে তুমি কি জানতে চাও, ওসিয়াতে কি লেখা ছিল? হেসু বলে না, কারণ সে স্কুলে ইতিহাস পড়েছিল আর সে জানতো যে শেষে চতুর্থ রাজকুমারই রাজা হবে। রাজকুমার বলে ওসিয়াতে কারোরই নাম লেখা ছিল না, এই জন্য আমি ওটা ছিঁড়ে ফেলেছি যাতে কোনো ঝগড়া না হয়। হেসুও তাকে প্রমিস করে যে আমি সবসময় আপনাকে বিশ্বাস করব। তার কিছুক্ষণ পরে রাজকুমার ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে আর সে চমকে জেগে ওঠে আর হেসুকে তার কাছে পেয়ে শক্ত করে জড়িয়ে ধরে আর পুরো রাত শান্তিতে ঘুমায়। পরের দিন রাজমাতা হেসুকে ডেকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো ওয়াসিয়াতে কার নাম লেখা ছিল? আসলেই কি চতুর্থ রাজকুমারকে রাজা হিসেবে বেছে নেওয়া হয়েছে? হেসু তার কথার উপরে অটল থাকে আর বলে যে চতুর্থ রাজকুমারকে বেছে নেওয়া হয়েছে। এই কথা শুনে রাজমাতা আরও রেগে যায় আর সে হেসুকে মেরে ফেলার ভয় দেখায়। ঠিক সেই সময় সেখানে চতুর্থ রাজকুমার আসে আর হেসুকে তার পেছনে লুকিয়ে রাখে আর বলে যা জিজ্ঞাসা করার আমাকে করো, ওসিয়াতে আমার নামই লেখা ছিল। তখন সপ্তম রাজকুমার বলে মহারাজ তার ছেলেদের রেখে আপনাকে কেন বেছে নিয়েছেন? চতুর্থ রাজকুমার জোর গলায় বলে বিশ্বাস না হলে নিজে গিয়ে তাকে জিজ্ঞাসা করো। রাজমাতা ছোটবেলা থেকেই চতুর্থ রাজকুমারকে ঘৃণা করত, তাই রাজা হওয়ার পরেও সে তাকে ছেলে হিসেবে মানছিল না। তখন রাজকুমার হেসুর হাত ধরে সেখান থেকে চলে যায় আর সিংহাসনে বসার সাথে সাথে সে খবর পায় যে কিছু লোক বাগারাতে ফিরে এসেছে। এই কথা শুনে সে অনেক রেগে যায় আর সে আদেশ দেয় পুরনো রাজার সব সিপাহী আর দাসীদের মৃত্যুর শাস্তি দেওয়া হোক। আঙ্কেল ওই কথা শুনে অনেক অবাক হয়ে যায় আর সে বুঝে গিয়েছিল ইতিহাসের যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। চতুর্থ রাজকুমার রাজা হওয়ার পর কিছু দাসীরা ছুটি পেয়েছিল, তাদের মধ্যে হেসুর ফ্রেন্ডও ছিল, কিন্তু সে থাকতে চাচ্ছিল যাতে অষ্টম রাজকুমারের গুপ্তচর হতে পারে। তো সন্ধ্যাবেলা হেসুর সাথে অষ্টম রাজকুমারের দেখা হয়। অষ্টম রাজকুমার হেসুকে বলে তুমি আমাকে বাদ দিয়ে চতুর্থ রাজকুমারকে কেন বেছে নিয়েছো? হেসু বলে সে আমার জন্য সিংহাসন পর্যন্ত ছাড়তে পারে আর সে কখনো তার লোভ লালসা আমার থেকে লুকায়নি, আর আপনার কাছে আমি নিজেকে কখনোই সুরক্ষিত মনে করতে পারিনি। এরপর হেসু তার দেওয়া চুড়ি ফিরিয়ে দেয়। তখন অষ্টম রাজকুমার সিদ্ধান্ত নেয় যেটা আমি পাইনি সেটা আর কাউকেই পেতে দেব না। সে রাজকুমারীকে মহারানী বানানোর লোভ দেখিয়ে রাজকুমারীর সাথে হাত মেলায়। রাতে হেসু রাজকুমারকে দিয়ে ওই কবিতা 200 বার লেখায়, যেটা রাজকুমার হেসুকে দিয়েছিল। এসব দেখে রাজকুমার একটু বিরক্ত হয় আর বলে এত কেন লেখাচ্ছ? হেসু বলে 3 বছর আমি এই কবিতা 200 বার লিখেছি, আপনার জন্য এতটা করা কি এমন কথা? এরপর হেসু তার ফ্রেন্ডকে মহলে থাকার সুপারিশ করে, কারণ সে তার ফ্রেন্ডকে ছাড়া একা হয়ে যেত। এই কথা শুনে রাজকুমার খুশি হয় আর বলে এখন থেকে আমি তোমাকে আর একা ছাড়বো না, আমরা অনেক বাচ্চা নেব যাতে সবাই তোমার সাথে খেলা করে। হেসু এসব শুনেও রাজি হয় না আর বলে আগে সঠিকভাবে প্রপোজ করো আর বিয়ে করো, তারপর বাচ্চার ব্যাপারে ভাবো। তখন রাজকুমার বলে এখন কি প্রপোজও করতে হবে? এরপর একদিন হাকিম এসে বলে হেসুর অবস্থা খুবই দুর্বল, মা হওয়ার তো দূরের কথা, তার জীবন বাঁচানোও অনেক কঠিন। এরপর হেসু গাছের কাছে গিয়ে দোয়া চায় যে আমি যেন আরও দীর্ঘ জীবন কাটাতে পারি, আমি রাজকুমারকে একা ছাড়তে চাই না। তখনই সেখানে সপ্তম রাজকুমার আসে আর হেসুকে বলে তুমি এখানে মহারানী হতে পারবে না, তুমি কি শুধু একটা দাসী হয়ে থাকতে চাও? হেসু বুঝতে পারে না যে মহারানী কেন হতে পারবে না। তখন সপ্তম রাজকুমার বলে মহারাজকে সিংহাসন বাঁচানোর জন্য বড় ঘর দেখে বিয়ে করতে হবে। পরের দিন অষ্টম রাজকুমার চতুর্থ রাজকুমারকে হুমকি দেয় যে যদি তুমি রাজকুমারকে বিয়ে না করো তাহলে আমি সব শেষ করে দেব। তখন রাজকুমার বলে আমি শুধু হেসুকে ভালোবাসি। তখন অষ্টম রাজকুমার তাকে মনে করিয়ে দেয় যে হেসুর হাতে কাটা দাগ আছে আর নিয়ম অনুযায়ী এমন মেয়ে মহারাজার স্ত্রী হতে পারবে না। রাজকুমার এটা পরোয়া করে না। ওদিকে রাজকুমারী এসে হেসুকে নিয়ে মজা করতে শুরু করে আর বলে আমি মহারানী হব আর মহারাজার বাচ্চার মাও হব। এসব শুনে হেসুর অনেক খারাপ লাগে। এদিকে দরবারেও সবাই বিয়ের জন্য প্রস্তাব নিয়ে আসে। রাজকুমার কারোর কথা শুনে না, কারণ সে হেসুকে কষ্ট দিতে চায় না। দুপুরে আঙ্কেল হেসুকে ডেকে নিয়ে গিয়ে বোঝায় যে আমরা দুজনই ইতিহাসের ব্যাপারে জানি, যদি তুমি পিছিয়ে না যাও তাহলে রাজকুমারের সিংহাসনে বসা নিয়ে সমস্যা হতে পারে। তাই প্রথমে তো হেসু রাজি ছিল না, কিন্তু যখন তার মনে হয় যে তার কারণে রাজকুমার বিপদে পড়তে পারে তখন তার মন গলে যায়। এরপর রাতে সে 2টা মুখোশ নিয়ে আসে আর সে রাজকুমারকে বলে আজকে আমরা সাধারণ মানুষের মতো বাইরে ঘুরবো। তারা বাজারে গিয়ে অনেক মজা করে আর নিজের জন্য দোয়া চায়।
তারপর হেসু তাকে ওই গাছের কাছে নিয়ে যায়। তখন রাজকুমার হেসুকে বিয়ের জন্য প্রপোজ করে। হেসু কান্না করতে করতে নিষেধ করে দেয়। হেসু শুধু তার কাছে একজন দাসী হয়ে থাকতে চায়। এর কিছুদিন পর রাজকুমার তার সিংহাসন বাঁচানোর জন্য রাজকুমারীকে বিয়ে করে। কিন্তু তার হৃদয়ে মহারানী শুধু হেসুই ছিল। পুরো দেশে আনন্দ হচ্ছিল, কিন্তু হেসু কষ্ট পেয়ে ওই গাছের কাছে যায় যেখানে সপ্তম রাজকুমার দাঁড়িয়েছিল। সে হেসুকে বলে, তুমি যদি এখান থেকে চলে যেতে চাও তাহলে শুধু একবার বলো, আমি আমার জীবন বিপদে ফেলে তোমাকে এখান থেকে নিয়ে যাব। হেসু জিজ্ঞাসা করে, আমার যখন ইচ্ছে হবে আমি কি তখন যেতে পারবো? সপ্তম রাজকুমার তাকে প্রমিস করে যে সে সবাইকে ছেড়ে দিয়ে তাকে মুক্ত করে দেবে। এদিকে বিয়ের জন্য রাজকুমারী অনেক খুশি ছিল। রাজকুমারের সাথে সংসার করতে চেয়েছিল, কিন্তু রাজকুমার তাকে ছেড়ে হেসুকে খুঁজতে বের হয়ে যায় আর দেখে হেসু তার ফ্রেন্ডের সাথে দোয়া চাচ্ছে। রাজকুমার হেসুকে দূর থেকে শুধু দেখে, কিন্তু সে আর তার রুমে ফিরে যায় না। পরের দিন রাজকুমার সপ্তম ভাইকে কঠিন শাস্তি দেয়। তাকে শহর থেকে দূরে এক দেশে পাঠানো হবে আর ঘরে বন্দি করে রাখা হবে। তার অপরাধ হলো এটা যে সে হেসুকে ওসিয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করেছে। এদিকে রাজমাতা যখন জানতে পারে যে তার সব থেকে আদরের ছেলেকে দেশ থেকে বের করে দেওয়া হবে, এই কথা শুনে সে অসুস্থ হয়ে যায়। মারা যাওয়ার আগে সে সপ্তম রাজকুমারের সাথে দেখা করতে চেয়েছিল, কিন্তু চতুর্থ রাজকুমার অনুমতি দেয়নি। সপ্তম রাজকুমার 3 দিন 3 রাত মহলের দরজায় দাঁড়িয়ে থাকে। সে কোনো কিছু খায়ওনি, পানও করেনি। ভেতরে রাজমাতাও ক্ষুধার্ত পিপাসার্ত অবস্থায় পড়েছিল। চতুর্থ রাজকুমার তার কাছে গিয়ে বসে আর বলে, আপনার আদরের 3য় নাম্বার ছেলেও মারা গেছে, আর এখন সপ্তম নাম্বার ছেলেও বাইরে আছে। সে ভেতরে আসতে পারবে না, শুধু আমি আপনার কাছে আছি। রাজকুমার তাকে রাগ দেখায় আর বলে, ছোটবেলায় আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন, আর আজ আমি রাজা, আর এটাই আমার বদলা। রাজমাতা এসব সহ্য করতে পারে না আর সে মারা যায়। সে মারা যাওয়ার পরে হেসু তার নিজের ইচ্ছেতে সপ্তম রাজকুমারকে ভেতরে আসতে দেয়, যাতে সে তার মাকে শেষবার দেখতে পারে। সেই রাতে রাজকুমার হেসুর উপরে অনেক রেগে যায়। তার রাগ হলো যে 20 বছর হলো যে তার মায়ের ভালোবাসা পায়নি, আর হেসু তার শত্রু ভাইকে সাহায্য করেছে। পরের দিন রাজকুমার নবম রাজকুমারকে দরবারে ডাকে আর জিজ্ঞাসা করে যে পুরনো মহারাজকে কি অষ্টম রাজকুমার বিষ দিয়েছিল? দশম রাজকুমারের মৃত্যুর কারণও কি সেই ছিল? রাজকুমারের রাগের কারণে তাকে সব সত্যি বলে দিতে হয়। যদিও রাজকুমারের আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু আবার এসব শুনে তার রাগ ওঠে। সন্ধ্যাবেলায় হেসু তার ফ্রেন্ডকে খুঁজছিল, কিন্তু কেউ তাকে কিছু বলছিল না। বাইরে বের হয়ে দেখে যে 2জন সিপাহী কাউকে পার্টির ভেতরে রেখে অনেক খারাপভাবে মারছে, এমনভাবে মারছে যে রক্ত বের হয়ে আসছে। হেসু যখন কাছে যায় তখন দেখে যে এটা তার ফ্রেন্ড। হেসু এটা সহ্য করতে পারে না আর অজ্ঞান হয়ে যায়। রাতে রাজকুমার তার সাথে দেখা করতে আসে। হেসু কান্না করে আর বলে, আপনি এরকম কেন করছেন? সে আমার বোনের মতো ছিল। রাজকুমার বলে সে একজন গুপ্তচর ছিল। সে নবম রাজকুমার আর অষ্টম রাজকুমারের কথা মতো মহলের সব কথা বাইরে ছড়িয়ে দিত। আমি তাকে মহল ছেড়ে চলে যেতে বলেছিলাম, কিন্তু সে যায়নি, তাই তাকে মারতে হয়েছে। এরপর হেসু তার ফ্রেন্ডের একটি চিঠি পায়। হেসুর মনে পড়ে যে যখন হেসু নতুন নতুন এখানে এসেছিল তখন সে বলেছিল যে সে লেখাপড়া জানে না, কিন্তু চিঠিতে সে সবকিছু ঠিকঠাক লিখেছিল। হেসু অনুভব করে যে তার ফ্রেন্ড তাকে কত বড় ধোঁকা দিয়েছে। চিঠিতে লেখা ছিল সে নবম রাজকুমারকে ভালোবাসে, আর সে যা করেছে নবম রাজকুমারের জন্যই করেছে। সে হেসুর কাছে ক্ষমা চায়। ওইদিকে রাজকুমার নেশা করে মাতাল অবস্থায় রুমে ছিল। রাজকুমার তার কাছে যেতে চায়, কিন্তু রাজকুমার শর্ত রাখে যে যদি তুমি আমার বাচ্চার মা হতে চাও তাহলে তোমাকে অষ্টম রাজকুমারের সাইড থেকে সরে আসতে হবে। এদিকে হেসু বুঝতে পারছিল না যে সে রাজকুমারের এই অহংকারী রূপের সাথে কিভাবে থাকবে। তাই হেসু সপ্তম রাজকুমারকে চতুর্থ রাজকুমারের দেওয়া ওই পুরনো কাঁটা ফিরিয়ে দেয়, আর সপ্তম রাজকুমারকে এটা বলে যে আমি তার সাথে যেতে রাজি আছি। ওইদিকে রাজকুমারী বলে যে সে তার ভাইয়ের সাইড থেকে সরে মহারাজের রফাদার হয়ে থাকবে। তো পরের দিন অষ্টম রাজকুমার মহারাজকে গিফট দেওয়ার জন্য একটা বাজ পাখি নিয়ে আসে, কিন্তু যখন কাপড় সরায় তখন দেখে ওই বাজ পাখি মারা গেছে। দরবারে এটা মহারাজের জন্য অশুভ আর বিপজ্জনক বলে, তো এখানে রাজকুমার সুযোগ পায় আর তাড়াতাড়ি অষ্টম রাজকুমারকে শাস্তি হিসেবে মৃত্যুর ঘোষণা দিয়ে দেয়। যখন হেসু এটা জানতে পারে তখন সে মহারাজের কাছে অষ্টম রাজকুমারের জীবন ভিক্ষা চাইতে যায়। রাজকুমার যখন রাজি হয় না তখন হেসু তার পায়ে পড়ে, আর তখন রাজকুমারের মনে পড়ে যে এর আগে হাঁটু বিছিয়ে বসার জন্য হেসুর পায়ে সমস্যা হয়েছিল। যদি আবার সে এরকম করে তাহলে সে কখনোই হাঁটতে পারবে না। রাজকুমারের এটা দেখে কষ্ট হয় যে হেসু এখনও অষ্টম রাজকুমারের জন্য কান্না করছে। এরপর রাজকুমার মৃত্যুর শাস্তি ক্ষমা করে দেয়, কিন্তু অষ্টম রাজকুমারকে তরমের জন্য ঘরে বন্দি করে রাখা হয়। তখনই সপ্তম রাজকুমার ঘোড়া নিয়ে মহলে আসে।
আর তার হাতে পুরনো মহারাজের ওই শাহী হুকুমনামা ছিল, যেখানে হেসু আর সপ্তম রাজকুমারের বিয়ের কথা লেখা ছিল। এটা পড়ে চতুর্থ রাজকুমার পরিষ্কারভাবে নিষেধ করে দেয় যে আমি আমার জীবনের থেকে প্রিয় মানুষকে কাউকে নিয়ে যেতে দেব না। এখন আমি রাজা, আর পুরনো আদেশের সময় শেষ হয়ে গিয়েছে। সপ্তম রাজকুমারও হার মানে না। সে বলে, মহারাজের ওই আদেশ নামার জন্যই আপনি সিংহাসন পেয়েছেন। যদি আপনি এটা না মানেন, তাহলে মানুষেরা আপনাকে রাজা হিসেবে নিয়ে প্রশ্ন শুরু করে দেবে। আমি সব মন্ত্রীদেরকে বলে দিয়েছি। রাজকুমার খুবই খারাপভাবে ফেঁসে গেছে, আর এই রাগে সে সপ্তম রাজকুমারকে মেরে ফেলার আদেশ দেয়। তখন সপ্তম রাজকুমার এটা বলে যে এটা আমার জিদ নয়, এটা হেসুর নিজেরই ইচ্ছে। এই কথা শুনে রাজকুমারের মনটা ভেঙে যায়। এরপর সে হেসুর কাছে যায় আর জিজ্ঞাসা করে, তুমি কি সপ্তম রাজকুমারকে বিয়ে করতে চাও? তুমি কি জানো পুরনো মহারাজ এই হুকুম কবে দিয়েছিল? মহারাজ এই হুকুম 3 বছর আগে দিয়েছিল। হেসু তখন বলে, হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। হেসু জানতো যে সে যদি এখানে থাকে তাহলে ভাইদের মধ্যে লড়াই কখনোই শেষ হবে না। মহলে এখন এটা আলোচনা হচ্ছে যে সিংহাসনের জন্য দুজন ভালোবাসার মানুষকে আলাদা হতে হয়েছে। হেসু রাজকুমারকে মিস তো করত, কিন্তু এখন তার ভয় হতে লাগে যে যদি ভালোবাসা ঘৃণায় পরিণত হয়। ওইদিকে মহারানীর মনে হয় যদি রাজকুমার শাহী হুকুম না মানে তাহলে তার সিংহাসন চলে যেতে পারে। তাই সে অষ্টম রাজকুমারের কাছে গিয়ে সাহায্য চায়। পরের দিন অষ্টম রাজকুমার মহারাজকে উস্কে দেওয়ার জন্য হেসুর সাথে তার পুরনো সম্পর্কের কথা বলে। এই কথা শুনে মহারাজ রাগে পাগল হয়ে যায়। এরপর সে হেসুর কাছে যায় আর জিজ্ঞাসা করে যে সে কি অষ্টম রাজকুমারের জন্য অনুরোধ করেছিল। রাজকুমার ওই চুড়িটাও দেখে, যেটা হেসুর পুরনো ভালোবাসার চিহ্ন ছিল। মহারাজের মনে হয় সে তো শুধু হেসুর জন্য অপশন ছিল, আসল প্রমিস তো সে অষ্টম রাজকুমারকে দিয়েছিল। হেসু ক্ষমা চায়, কিন্তু মহারাজের মন ভেঙে গিয়েছিল। তার মনে হয় হেসু তাকে ধোঁকা দিয়েছে। মহারাজের মনে হয় হেসু আগে থেকেই অষ্টম রাজকুমারের ছিল, আর সে এখন সপ্তম রাজকুমারকে বিয়ে করতে চায়। তাই মহারাজ হেসুকে বলে, আজকের পর থেকে আমি তোমার চেহারা দেখতে চাই না। পরের দিন হেসু মহল ছেড়ে চলে যেতে শুরু করে। তখন অষ্টম রাজকুমার তাকে বিদায় দিতে আসে। হেসু তাকে শুকরিয়া জানায়, কারণ হেসু জানতো যে তাকে মুক্ত করার জন্য সে মহারাজকে এই সত্যি বলেছে। তাই দুজনে শেষবার দেখা করে আর সম্পর্ক শেষ করে দেয়। মহারাজ হেসুকে সপ্তম রাজকুমারের কাছে যেতে দিয়েছে, কিন্তু সে সব সময় তাকে মিস করে। এদিকে হেসু যখন সপ্তম ভাইয়ের বাসায় আসে, তখন সে তার সাথে মহারাজের লেখা অনেক কবিতা নিয়ে আসে। সে অবসর সময়ে মহারাজের ছবি আঁকত। সপ্তম ভাই জানতো যে মহলে গুপ্তচর তার উপরে নজর রাখছে, এই জন্য সে ইচ্ছে করেই হেসুর কাছে যাওয়ার নাটক করে, যাতে মহারাজের জেলাস হয়। এরপর একদিন হেসু অসুস্থ হয়ে যায়, আর হাকিম এসে হেসুকে দেখে বলে সে প্রেগনেন্ট। হেসু হৃদরোগ ছিল, আর বাচ্চা জন্ম দেওয়ার জন্য তার বিপদ হতে পারে, কিন্তু এই বাচ্চাটা মহারাজের, এই জন্য সে তার জীবনের পরোয়া করে না। ওইদিকে মহারাজ যখন জানতে পারে সপ্তম রাজকুমার আর হেসু অনেক খুশি আছে, তখন সে আরও রেগে যায়। তাই সে নিজে গিয়ে সবকিছু নিজের চোখে দেখতে চাচ্ছিল। ওইদিকে হেসু দিনরাত শুধু মহারাজকে নিয়েই পড়ে থাকে। একদিন তার শরীর অসুস্থ হয়ে যায়, তাই সপ্তম রাজকুমার এসে তাকে কোলে নেয়। মহারাজ দূর থেকে এটা দেখে। রাতে সপ্তম রাজকুমার কাছেই ঘুমায়, যাতে সে হেসুর খেয়াল রাখতে পারে। তখন দুজনেই পুরনো কথা মনে করে হাসছিল। বাইরে দাঁড়িয়ে থাকা মহারাজ তাদের হাসির শব্দ শুনতে পায়, আর তার মনে হয় যে হেসু তাকে ভুলে গিয়েছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে আর হেসুর চিন্তা করবে না। 6 মাস পর হেসু একটা কন্যা সন্তান জন্ম দেয়। সপ্তম রাজকুমার দাইকে কড়াভাবে নিষেধ করে দেয় যে এই কথা যেন কেউ জানতে না পারে। হাকিম বলে হেসুর কাছে এখন অনেক কম সময় আছে। হেসু শেষবার মহারাজকে দেখতে চেয়েছিল, তাই সে একটা মহারাজের জন্য চিঠি লেখে, কিন্তু সপ্তম ভাইয়ের চিঠির উপরে তার নাম লিখে দেয়, যাতে গুপ্তচরদের সন্দেহ না হয়। ওইদিকে মহারাজ যখন ওই চিঠি দেখে আর চিঠির উপরে সপ্তম রাজকুমারের নাম দেখে, সে ওই চিঠি না খুলিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে হেসু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল, কিন্তু মহারাজের কোনো উত্তর আসে না। হেসুর মনে হয় যে মহারাজ হয়তো তাকে এতটাই ঘৃণা করে যে মারা যাওয়ার সময়ও সে আসবে না। হেসুর মন ভালো করার জন্য সপ্তম রাজকুমার ওই গান শোনায়, যেটা হেসু সব রাজকুমারদের জন্য গেয়েছিল। গান শুনতে শুনতে হেসু সারা জীবনের জন্য শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মারা যাওয়ার সময় সে তার মেয়ের দায়িত্ব সপ্তম রাজকুমারকে দিয়ে দেয়। তো মহারাজ যখন জানতে পারে হেসু মারা গিয়েছে, সে এটা বিশ্বাস করতে পারে না। এরপর সেনাপতি মহারাজকে ওইসব চিঠি দেখায়, যেগুলো মহারাজ কখনোই খুলে দেখেনি। সেই চিঠি পড়ে মহারাজ বুঝতে পারে যে হেসু তাকে কখনোই ধোঁকা দেয়নি, সে তো সবসময় তার জন্য অপেক্ষা করছিল। এসব পড়ার পর মহারাজ পাগলের মতো হেসুর কাছে ছুটে যায়। সেখানে শুধু হেসুর পুড়ে যাওয়া ছায়া অবশিষ্ট ছিল। এসব দেখে মহারাজ রাগে আর কষ্ট পায়। তখন সপ্তম রাজকুমারকে সে বলে যে চিঠি বাইরে থেকে কেন বদলানো হয়েছিল। রাজকুমার বলে, আমাদের লেখা একই রকম ছিল, এই জন্য এরকম করেছি।
মহারাজ হেসুর ছাই নিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু সপ্তম রাজকুমার তাকে থামায়, কারণ হেসু তার স্ত্রী ছিল। সেনাপতি তাকে বোঝায় যে হেসু সবসময় মহারাজের কাছেই থাকতে চেয়েছিল। তখন সবাই জানতে পারে যে সপ্তম ভাইও গোপনে হেসুকে অসম্ভব ভালোবাসত। মহারাজ হেসুর ছাই ওই গাছের নিচে দাফন করে দেয়। এরপর সে নবম রাজকুমারকে বিষ দেয়। মারা যাওয়ার আগে সে হেসুর একটা চিঠি পায়। চিঠি পড়ে তার নিজের প্রতি ঘৃণা হয়। 6 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। একদিন হেসুকে মনে করে মহারাজ ওই গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন একটা ছোট্ট বাচ্চার সাথে তার ধাক্কা লেগে যায় আর মজা করে তার কাছে টাকা চায়। তার আচরণ একদমই হেসুর মতো ছিল। তখন সপ্তম রাজকুমার সেখানে আসে আর তখন বাচ্চাটাকে কোলে করে নিয়ে যেতে থাকে। মহারাজ বাচ্চার মাথায় একটা কাঁটা দেখতে পায়, যেটা সে হেসুকে দিয়েছিল। তখন মহারাজ বুঝতে পেরে যায় যে এটা তার নিজেরই মেয়ে। এরপর সপ্তম রাজকুমার মহারাজকে বলে হেসু চাইতো না যে তার মেয়ে মহলের খুনি আর ধোঁকাবাজদের মধ্যে বড় হোক। মহারাজ তার মেয়ের জন্য সপ্তম রাজকুমারকে ক্ষমা করে দেয় আর বলে তুমি যখন ইচ্ছে মহলে আসতে পারবে। এরপর একদিন ওই আঙ্কেল মহারাজের কাছে এসে বলে এখন আমার কাজ শেষ হয়ে গিয়েছে, আমাকে আমার গ্রামে ফিরে যাওয়ার অনুমতি দিন। সে যাওয়ার সময় মহারাজকে একটা অদ্ভুত কথা বলে যে হেসু এই দুনিয়ার ছিল না, এই জন্য তার পেছনে বেশি পাগল হওয়ার দরকার নেই। এরপর যে আঙ্কেল মহল থেকে বাইরে বের হয় তখন আসমানে পুরো গ্রহণ লেগে যায়। ওইদিকে ওই জামানায় হেসুর জ্ঞান ফিরে আসে। তার পুরো 1 বছর কোমায় থাকার পর জ্ঞান ফিরে এসেছিল। হেসু বুঝতে পারে না যে সে ঘুমের মধ্যে ওই নেকাপলার লোককে দেখে বারবার কেন কান্না করে। পরের দিন হেসু তার কসমেটিক্সের দোকানে কাজ করছিল। তখনই সেখানে একজন চশমা পরা লোক আসে আর হেসুর নেমপ্লেট দেখে বলে তোমার সারনেম গো। পুরনো জামানায় এটাকে হে বলা হতো। হেসু এসব কিছু বুঝতে পারে না। আর ওই লোক রহস্যময়ভাবে বলে দুনিয়াতে কোনো কিছু ইত্তেফাকে হয় না, সবাই সবার জায়গায় ফিরে আসেই। যখন হেসু তাকে ক্রিম দেখাতে থাকে তখন হঠাৎ করেই তার মাথায় রাজকুমারের চেহারা ভেসে ওঠে। তার মাথা ঘুরতে থাকে আর সে সেখানেই বসে পড়ে। তখন তার ফ্রেন্ড তাকে রেস্ট করতে বলে। তখন হেসু তার পাশে কোরিওকাল সাউলাইটিং পুরনো পেন্টিং দেখতে পায়। যখন সে ওই পেন্টিং দেখছিল তখন তার স্মৃতি ফিরে আসছিল। এটা আসলে সে চতুর্থ রাজকুমারকে পেন্টিং করতে দেখেছিল। তখন সে তার আধুরা সত্যিকারের ভালোবাসা অনুভব করতে পারে। সে বুঝতে পারে যে সেটা কোনো স্বপ্ন ছিল না, বরং সে সত্যি ওই জামানায় গিয়েছিল। এসব মনে করে সে কান্না করে আর ভাবে যে আমি তো এখানে এসেছি, কিন্তু রাজকুমারকে ওই জামানায় একা ছেড়ে এসেছি। পেন্টিংয়ে রাজকুমারকে একা দাঁড়িয়ে থাকতে দেখে আর হেসুর এটা দেখে অনেক কষ্ট হয়। সে ভাবে তাকে ছাড়া রাজকুমার কিভাবে নিজেকে সামলাচ্ছে। ওইদিকে পুরনো দুনিয়ায় রাজকুমার সূর্যগ্রহণ দেখছিল। তখন তার আঙ্কেলের কথা মনে পড়ে যে হেসু এই দুনিয়ার ছিল না। তখনই সেনাপতি মহল ছেড়ে চলে যাওয়ার অনুমতি চায়। এখন রাজকুমার একদমই একা হয়ে গিয়েছিল। হেসু চলে যাওয়ার পর সে একটা জিন্দা লাশ হয়ে গিয়েছিল। হেসু একদিন বলেছিল যে যদি আমাদের কখনো অন্য দুনিয়ায়ও দেখা হতো তাহলে কত ভালো হতো। না কোনো সিংহাসনের লোভ হতো আর না কোনো জানের ভয় থাকতো। রাজকুমার আসমানের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নেয় যে যদি তুমি এই দুনিয়া না হও তাহলে আমি তোমাকে ওই দুনিয়ায় খুঁজতে আসব। তুমি যেখানে থাকবে আমি তোমাকে খুঁজে বের করবই। আর এরই সাথেই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। इस कदर किसी की धुन सवार